বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের জুন মাসের পরিচর্যা। তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো সিঙ্গেল পেটাল। আরও এক ধরনের হয় যেটা ডাবল পেটাল। সিঙ্গেল পেটাল প্রায় সারা বছরই ফুটতে থাকে, আর ডাবল পেটাল ভ্যারাইটির যে স্থলপদ্ম রয়েছে সেটা গ্রীষ্মকালে শেষের দিকে অর্থাৎ মে মাসের শুরু থেকে ফুটতে শুরু করে। বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুটতে দেখা যায়। যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে কিন্তু ডাবল পেটাল গাছেও সারা বছরই ফুল ফুটতে থাকে। আমার বাগানে আরও এক ধরনের স্থলপদ্ম রয়েছে যেটা ইয়েলো কালারের স্থলপদ্ম। কালার যেমনই হোক না কেন স্থলপদ্ম গাছের পরিচর্যা কিন্তু একই রকম প্রত্যেকটা গাছের। তো আজকের আমি আমার বাগানের স্থলপদ্ম গাছের পরিচর্যা করব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই গাছের পরিচর্যা করতে হবে এই জুন মাসে। এখন যদি এই গাছের পরিচর্যা করতে না পারো তাহলে কিন্তু ঠিক সময় তোমরা গাছ থেকে ফুল পাবে না। যদি তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ থেকে থাকে তাহলে আজকের এই পরিচর্যার ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটুও কিন্তু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো এই স্থলপদ্ম গাছ সম্পর্কে কয়েকটা জরুরি টিপস, যে টিপসগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন। প্রথমেই বলবো টিপস নাম্বার 1, স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কখন। স্থলপদ্ম গাছ শীতকাল ছাড়া প্রায় সারা বছরই কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারি। ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই গাছের চারা নার্সারিতে পাওয়া যায়, অথবা এই গাছের ডাল থেকেও কিন্তু নতুন চারা তৈরি করে নেওয়া যায়। এই ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দেবো যে কিভাবে এই গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করা যায়। টিপস নাম্বার 2, এই গাছের মাটি কেমন হবে। এটা যেহেতু একটি জবা গোত্রীয় গাছ, তাই জবা গাছের মতোই কিন্তু এই গাছের মাটি তৈরি করতে হবে। 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট আর 20% কোকোপিট। যদি গার্ডেন সয়েল বেলে মাটি না হয় তাহলে সেক্ষেত্রে 2 মুঠো পরিমাণ বেলে বালি, লাল মোটা দানার বালি এই মাটির সাথে মিডিয়ার সাথে মিশিয়ে নিতে হবে এবং গাছটা খুব ভালোভাবে প্রতিস্থাপন করতে হবে। যেহেতু এই গাছটা একটু বড় সাইজের গাছ হয় সেই কারণে এই গাছের কিন্তু 8 ইঞ্চি থেকে প্রতিস্থাপন করা শুরু করতে হবে। 8 ইঞ্চি মাটির টব হলে খুব ভালো হয়। যদি তার থেকেও বড় গাছ হয় তাহলে 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি টবে এই গাছ প্রতিস্থাপন করতে হবে। আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা একটা ডাবল পেটাল ভ্যারাইটির স্থলপদ্ম গাছ। তো এটা আমার একটা 12 ইঞ্চি টবে কিন্তু প্রতিস্থাপন করা রয়েছে। আর এটা যেটা দেখছো হলুদ রঙের স্থলপদ্ম গাছ, এটা কিন্তু একটা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা রয়েছে। তো সামনের বছর এটাকে আবার আমাকে রিপোর্টিং করতে হবে এবং বড় টবে প্রতিস্থাপন করতে হবে। বন্ধুরা, এই গাছে তোমরা দেখতেই পাচ্ছ এপ্রিল মাসে যে পরিচর্যা আমি দেখিয়েছিলাম সেই পরিচর্যা করার পর গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে। টিপস নাম্বার 3, স্থলপদ্ম গাছকে কোথায় রাখবে। এই গাছ কিন্তু ফুল সানলাইট খুব ভালোবাসে, তার কারণ এটা একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ। ফুল সানলাইটের মধ্যে রাখলে তবেই কিন্তু এই গাছে ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো। গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। টিপস নাম্বার 4, জল কতটা দেব। এই গাছের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে, ঠিক এইভাবে জল আমাদের দিতে হবে। টবের মাটি যেন কখনোই খুব বেশি শুকিয়ে না যায়। টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে এবং কুঁড়ি, ছোট ছোট কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। টিপস নাম্বার 5, স্থলপদ্ম গাছের ডাল থেকে কিভাবে আমরা নতুন চারা গাছ তৈরি করব। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস কিন্তু নতুন নতুন চারা তৈরি করার আদর্শ সময়। তোমরা এই সময় বাগানের যে কোনো ডালের চারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে তোমরা কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, একটা পাত্র নিয়েছি এখানে আমি, একটা ট্রান্সপারেন্ট পাত্র নিতে হবে। এখানে তোমরা অনুষ্ঠান বাড়ির গ্লাস নিতে পারো। তো দেখো কোকোপিট আমি দিয়ে দিয়েছি প্রথমে এবং কোকোপিটের মধ্যে হলুদ গোলা জল প্রথমে ঢেলে দিয়ে কোকোপিটটাকে ভিজিয়ে নিয়েছি। এবার একটা ছোট পেন্সিল সাইজের ডাল কেটে নিয়েছি এবং ডালের নিচের অংশটা সামান্য পরিমাণ আমি এই যে ব্রাউন কালারের যে ছালটা হয় এই ছালটাকে তুলে নিয়েছি এবং যে নোড এরিয়া রয়েছে এই নোড এরিয়াটা সহ আমাদেরকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। কিন্তু তার আগে লাগিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো অথবা ফাঙ্গিসাইড অথবা কাটিং এড পাউডার, যেটা হাতের কাছে থাকবে সেটাই এই ডালের মধ্যে লাগিয়ে নেবে এবং যে মিডিয়া আমরা নিয়েছি কোকোপিটের মিডিয়া, এই কোকোপিটের মিডিয়ার মধ্যে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে প্রতিস্থাপন করতে হবে। নোড এরিয়া যেন সবসময় মিডিয়ার মধ্যে থাকে, তবেই কিন্তু গাছের নতুন শিকড় আসবে। নোড এরিয়ার নিচের দিক থেকে কিন্তু আমি ব্রাউন কালারের ছালটাকে একটু তুলে দিয়েছিলাম, তো সেই অংশটাই আমি মাটির মিডিয়ার মধ্যে কিন্তু প্রতিস্থাপন করে দিলাম। তোমরা এখানে কোকোপিট না থাকলে লাল মোটাদানার বালিও ইউজ করতে পারো মিডিয়া হিসাবে। তো ওপর থেকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই মুহূর্তে কিন্তু আমি জল প্রয়োগ করব না। জল প্রয়োগ করলে কিন্তু হলুদ গুঁড়ো যেটা আমি মিডিয়াটা বসিয়ে দিয়েছিলাম তো সেটা ডালের মধ্যে যেটা হলুদ গুঁড়ো লাগিয়ে দিয়েছিলাম সেটা ধুয়ে যাবে। তো সেই কারণে আমি এই মুহূর্তে জল দিলাম না। গাছের ডালের মধ্যে যে সমস্ত বড় বড় পাতা ছিল পাতাগুলোকে কিন্তু আমি তুলে ফেললাম। এবার এটাকে নিয়ে আমি একটা
সেমিশেডের মধ্যে রেখে দেবো, তার কারণ এখন যদি আমি রোদ্দুরের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু মিডিয়া খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, ডাল শুকিয়ে যাবে, যার ফলে নতুন নতুন রুট কিন্তু আসবে না। বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার 6। আমাদের স্থলপদ্ম গাছের পাতা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাবে। জবা গাছের ঠিক যে সমস্যাটা হয় এটাও এই সময় কিন্তু এই স্থলপদ্ম গাছে ঠিক একই সমস্যা দেখা দেবে। কুঁড়ি থাকলে কুঁড়ি হলুদ হয়ে যাবে এবং পাতা হলুদ হয়ে যাবে, তার কারণ এখন প্রচুর পরিমাণে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং রোদ্দুর উঠছে, যার ফলে একটা স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছে গাছ এবং আবহাওয়ার তারতম্যের কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো এই সময় বন্ধুরা আমাদেরকে গাছে কিন্তু একটু অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্যের মধ্যে আমি যেটা স্প্রে করি সেটা হলো বায়োভিটা এক্স লিকুইড। তো বোরন সমৃদ্ধ অনুখাদ্য হলে খুব ভালো হয়, তো তোমরা কিন্তু এখানে অ্যাগ্রোমিন ম্যাক্সও ইউজ করতে পারো। তো আমি এটা বায়োভিটা এক্স ইউজ করছি, তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো বোরন সমৃদ্ধ অনুখাদ্য। তো 1 লিটার জলের মধ্যে আমি 20 ফোঁটা বায়োভিটা এক্স দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করতে হবে। এটা কিন্তু সকালবেলা করলে খুব ভালো হয়। দুপুরবেলা চড়া রোদ্দুরে কিন্তু কখনোই কোনো রকম খাবার বা পেস্টিসাইড এই সমস্ত জিনিস গাছের পাতায় স্প্রে করা উচিত নয়। বন্ধুরা এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই অনুখাদ্য, পেস্টিসাইড, ফাঙ্গিসাইডের সঙ্গে যদি সামান্য পরিমাণ স্টিকার তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। যদি স্টিকার না থাকে সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণ শ্যাম্পু কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে পারো, শ্যাম্পুও খুব ভালো স্টিকারের কাজ করবে। এবার বলবো টিপস নাম্বার 7। টিপস নাম্বার 7 হলো টবের মাটি আমাদেরকে 15 দিন অন্তর অন্তর খুব ভালোভাবে কিন্তু খুশে দিতে হবে। যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, টবের মাটি যদি ভেজা ভেজা অবস্থায় থাকে, তাহলে সামান্য যখন শুকনো হবে তখনই কিন্তু আমাদেরকে টবের মাটি ভালোভাবে খুশে দিতে হবে। টবের মধ্যে যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় তাহলে সেই আগাছাকে কিন্তু তুলে ফেলতে হবে। টবের মধ্যে যেন কখনোই কোনো আগাছা না জন্মায়। বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে, তো আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং খোসার সময় দেখবে প্রচুর পরিমাণে রুট যে বাউন্ড হয়েছিল সেগুলো কিন্তু ছিঁড়ে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, রুট বাউন্ড ছিঁড়ে গেলে আবার নতুন রুট তৈরি হবে। টবের মাটি খুব ভালোভাবে খুশে নিয়েছি এবং মাটিগুলোকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি, কারণ একটা গ্যাপ তৈরি করতে হবে। এই গ্যাপের মধ্যে খাবার প্রয়োগ করতে হবে। এই সময় একটা মিশ্র জৈব খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার বর্ষার ঠিক আগেই আমাদের প্রয়োগ করা প্রয়োজন। এই যে খাবারটা দেখাচ্ছি বন্ধুরা, এই খাবারটা কিন্তু তোমরা তোমাদের বাগানের জবা গাছেও প্রয়োগ করতে পারো। আমি কয়েকদিন আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি যে বর্ষার ঠিক আগে আমাদের জবা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে। তো এই খাবারটাও কিন্তু তোমরা গাছে প্রয়োগ করতে পারো। তো এটা তোমরা তোমাদের বাগানের স্থলপদ্ম গাছে কিন্তু এই সময় প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে। এর সঙ্গে একটা লিকুইড খাবারও রয়েছে, সেটাও এক্ষুনি দেখিয়ে দেবো। তো তার আগে দেখে নাও যে এই যে খাবারটা নিয়েছি এগুলোর মধ্যে কি রয়েছে। আমার স্থলপদ্ম গাছ যেহেতু 12 ইঞ্চি টবে রয়েছে, সেই কারণে কিন্তু খাবারের পরিমাণটা একটু বেশি রয়েছে। তো আমি এখানে প্রথমে যেটা দেখালাম সেটা হলো 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা, তারপর দেখালাম 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 2 চামচ পরিমাণ সরিষার যে গুঁড়ো খোল সেই গুঁড়ো খোল, 2 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল, তোমরা এখানে বাদাম খোল নিতে পারো। এখন যেহেতু আবহাওয়া একটু ঠান্ডা সেই কারণে আমি সরিষার খোলটা ইউজ করছি। 2 চামচ পরিমাণ নিয়েছি নিম খোল, 3 চামচ পরিমাণ নিয়েছি এখানে পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে বায়ো পটাশ নিতে পারো অথবা 0050 যেটা SOP সেটাও এখানে নিতে পারো। 2 চামচ পরিমাণ নিয়েছি আমি শিংকুচি এবং 2 চামচ পরিমাণ নিয়েছি এখানে লেদার মিল যদি না থাকে নেওয়ার প্রয়োজন নেই। আর সাদা রঙের যেটা দেখছো এটা হলো ডিমের খোসার গুঁড়ো, এটা 1 চামচ পরিমাণ নিয়েছি, তার কারণ 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো যেহেতু রয়েছে সেই কারণে ডিমের খোসার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, থাকলে নেবে, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। তো দেখো সমস্ত খাবারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে কোনো খাবার কিন্তু সবসময় খুব ভালোভাবে মিশিয়ে তবেই টবের মাটিতে প্রয়োগ করতে হয়, গাছ যেন চারিদিক থেকে খাবারটা খুব সহজে গ্রহণ করতে পারে। দেখো টবের কিনারা বরাবর সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি ছড়িয়ে দেবো। কখনোই কিন্তু একদম শিকড়ের কাছাকাছি, রুটের কাছাকাছি খাবারটা প্রয়োগ করা যাবে না, সবসময় টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হবে, একটু দূর থেকে। সেটা রাসায়নিক খাবার হতে পারে অথবা জৈব খাবার। দেখো খাবারটা প্রয়োগ করার পর উপরের দিকে যে মাটিটা আমি উঁচু করে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে ভালোভাবে খাবারটাকে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। খাবারটা কিন্তু সবসময় চাপা দিয়ে দেবে, চাপা দিয়ে দিলে কাজ ভালো হয়। খাবার যখন একটু ডিপের গভীরে দিতে পারবে তাহলে দেখবে কাজ খুব সুন্দর কাজ হয়, খুব তাড়াতাড়ি কাজ হয়। উপরের দিকে দিলে খাবার যেতে যেতে অনেক সময় লেগে যায়। তো এই খাবারটা প্রয়োগ করার পর এখানে আমি দিয়ে দেবো 1 বছরের পুরনো গোবর সার। যেহেতু এটা একটা বড় সাইজের টব সেই কারণে কিন্তু আমি এখানে 250 গ্রাম গোবর সার এখানে দিয়ে দিচ্ছি টবের মাটিতে। যদি তোমাদের টবের সাইজ ছোট হয় তাহলে গোবর সারের পরিমাণ কম নেবে এবং যে খাবারটা আমি দিলাম এই খাবারটা সম্পূর্ণ অর্ধেক পরিমাণ নেবে। টবের সাইজ অনুযায়ী খাবার প্রয়োগ করতে হবে। ছোট সাইজের টব হলে অর্ধেক খাবার, আর যদি 12 ইঞ্চি টব হয় তাহলে যতটুকু খাবার আমি দেখালাম এই সম্পূর্ণ খাবারটাই কিন্তু তোমরা টবের মাটিতে প্রয়োগ করবে। এবং 250 গ্রাম সম্পূর্ণ গোবর সারটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। যদি টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে তোমরা 100 গ্রাম থেকে 150 গ্রাম গোবর সার কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দেবে। কম্পোস্ট তোমরা গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট দেবে। যে কোনো কম্পোস্ট টবের মাটিতে কিন্তু মাসে একবার অবশ্যই প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু গাছের পাতা সব সময় সবুজ থাকবে।
এই খাবারটা বন্ধুরা অবশ্যই জুন মাসের এই প্রথমের দিকে প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। গাছের মধ্যে কিন্তু অবশ্যই কুঁড়ি চলে আসবে এই জুন মাসের শেষে। তো এবার প্রয়োগ করব জল, কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নেব আমি আরও একটা উপাদান, যে উপাদানটা এই সময় মেশালে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। তো যেটা নেব সেটা হলো 250 ml চাল ধোয়া জল। চাল ধোয়া জল অথবা ডাল ধোয়া জল, এই যে ধোয়া জলগুলো এগুলো কিন্তু ফেলে না দিয়ে তোমরা অবশ্যই টবের মাটিতে প্রয়োগ করবে। এই চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। প্রথমবার চাল ধোয়ার পর যে জলটা আমরা পাই সেই জলটা ফেলে না দিয়ে যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি খুব ভালো রেজাল্ট দেখতে পাই। তো দেখো 250 ml জল আমি কিন্তু এখানে 750 ml সাধারণ জলের সাথে মিশিয়ে নিলাম, অর্থাৎ টোটাল আমি 1 লিটার জল তৈরি করে নিলাম গাছে প্রয়োগ করার জন্য। তো এবার এই টোটাল 1 লিটার জলটাই কিন্তু আমি এই টবের মাটিতে প্রয়োগ করছি। খুব বেশি জল দিলাম না, তার কারণ টবের মাটি হালকা ময়েশ্চার ছিল। যখন খাবার প্রয়োগ করবে বন্ধুরা খুব যেন মাটি কাদা কাদা না হয়ে থাকে, টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, একটু শুকনো থাকে, তবে কিন্তু গাছে খাবারটা প্রয়োগ করবে। এবং গাছে সামান্য পরিমাণ জল প্রয়োগ করলাম, যদি তোমাদের টবের মাটি আরও বেশি শুকনো থাকে তাহলে জলের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে নেবে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, গাছ যেন বৃষ্টির মধ্যেই থাকে, তবেই কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ হবে এবং গাছে খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে। এবার বলবো টিপস নাম্বার 8, স্থলপদ্ম গাছের রোগ পোকার কথায়। স্থলপদ্ম গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ খুব বেশি দেখা যায়, তাই মিলিবাগের জন্য আমরা কিন্তু ঘরোয়া উপায়ে গাছে কীটনাশক প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমি যে কীটনাশকগুলো তৈরি করে দেখাই সেগুলো তোমরা গাছে, জবা গাছে যেগুলো দেখাই সেগুলো প্রয়োগ করতে পারো। কিন্তু যখন প্রচুর পরিমাণে মিলিবাগ বেড়ে যায় তখন কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে। এটা আমার একটা জমির গাছ এবং প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ বেড়ে গেছে, তো আমি এখানে টাটা মানিক ইউজ করছি। তোমরা চাইলে এখানে কিন্তু একতারা প্রয়োগ করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা মিলিবাগের জন্য প্রয়োগ করতে পারো। তো টাটা মানিক এই যে প্যাকেটটার মধ্যে কিন্তু একটা ছোট মতো চামচ দেওয়া থাকে, সেই চামচের মাপ করে কিন্তু কীটনাশকটা প্রয়োগ করতে হয়। দেখো এটা একটা 2 লিটারের স্প্রেয়ার বটল, তো এর মধ্যে আমি কিন্তু এই যে চামচটা দেখছো এটা 2 গ্রামের চামচ, 2 লিটার জলের মধ্যে আমি 2 গ্রাম টাটা মানিক কীটনাশকটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এই যে ওষুধটা এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তবে কিন্তু গাছে স্প্রে করতে হবে। দেখো যেখানে যেখানে মিলিবাগ হয়েছে খুব ভালোভাবে এটা স্প্রে করবে। যখন খুব বেশি পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় তাহলে 3 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। 1 সপ্তাহের মধ্যে 3 দিন অন্তর অন্তর 2বার স্প্রে করবে, দেখবে একটাও মিলিবাগ আর থাকবে না। আর যদি ঘরোয়া উপায়ে করতে চাও তাহলে কিন্তু একটা ন্যাপথলিনকে গুঁড়ো করে নেবে, 1 চামচ হলুদ গুঁড়ো নেবে, 1 চামচ শ্যাম্পু নেবে এবং 1 চামচ ভিনিগার, 4টি উপাদানকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে 1 লিটার জলের সাথে এবং গাছের পাতায় স্প্রে করবে। যে গাছে মিলিবাগ হয়েছে সেই গাছে তো অবশ্যই স্প্রে করতে হবে, আর যে গাছে মিলিবাগ হয়নি সেই সুস্থ গাছেও কিন্তু স্প্রে করে দেবে। তা না হলে কয়েকদিন পরেই দেখতে পাবে যে সুস্থ গাছেও পোকামাকড়ের আক্রমণ কিন্তু বেড়ে গেছে। তাই আগে থেকে যদি আমরা কীটনাশক প্রয়োগ করে রাখতে পারি তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। আর ঘরোয়া কীটনাশক কিন্তু লাগাতার স্প্রে করতে হয়, 2 থেকে 3 দিন পর পর স্প্রে করলে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। বন্ধুরা এই ছিল আমার স্থলপদ্ম গাছের জুন মাসের পরিচর্যার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সম্পর্কে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তার কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।